লন্ডনে ফেলুদার চতুর্থ পর্ব। পরদিন সকালে উঠে দেখি আকাশটা মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমার একটা ওয়াটারপ্রুফড জ্যাকেট ছিল, সেটাকে গায়ে চাপিয়ে নিলাম। ফেলুদা আর লালমোহনবাবু দুজনেই ম্যানিক টাস চাপিয়েছে। ব্রেকফাস্ট সেরে হোটেলের বাইরে বেরিয়ে ফেলুদা বলল, মিস্টার জটায়ু, আপনাকে বলে রাখি, এটাই হলো লন্ডনের স্বাভাবিক চেহারা। কাল যে খটখটে দিন আর ঝলমলে রোদ পেয়েছিলেন, সেটা হচ্ছে কিন্তু ব্যতিক্রম। এখানে কলকাতার মতন তো জল জমে না নিশ্চয়ই। তা জমে না, আর খুব যে মুষলধারে বৃষ্টি হয় তাও নয়। আন্ডারগ্রাউন্ডে দেখি সকলেরই তারা, কেউই আসতে হাঁটছে না। আমরাও তার সঙ্গে তাল মিলিয়ে চললাম। এই স্পিডটা দেখছি ছোঁয়াচ্ছে, লালমোহনবাবু বললেন। কলকাতায় এমন রুদ্ধশ্বাসে হাঁটবার কথা কল্পনাই করতে পারি না। চেঞ্জ করার সময়ও সেই একই তারা, এক লাইন থেকে আরেক লাইন যেতে হচ্ছে। মিনিটে মিনিটে ট্রেন আসছে আর যাচ্ছে। সময় যাতে নষ্ট না হয় তার জন্য লোকে উঠে পড়ে লেগেছে। রিচমন্ড পৌঁছালাম 11:05। নিশানাথবাবু বলে দিয়েছিলেন হাতে কত সময় রাখতে হবে, তাই কোনো অসুবিধা হলো না। স্টেশনের বাইরে বেরোতেই একজন 60-62 বছরের সৌম্যদর্শন ভদ্রলোক হাসি মুখে ফেলুদার দিকে এগিয়ে এলেন। এখানে বৃষ্টি হচ্ছে না, যদিও আকাশে মেঘ। ওয়েলকাম টু রিচমন্ড। ফেলুদা ভদ্রলোককে সম্ভাষণ জানিয়ে আমাদের দুজনের পরিচয় দিয়ে বলল, আপনি রাইটার? লালমোহনবাবুকে জিজ্ঞাসা করলেন ভদ্রলোক। কতকাল যে বাংলা বই পড়িনি তার হিসেব নেই। আপনি দেশে যান না মাঝে মাঝে? লালমোহনবাবু জিজ্ঞাসা করলেন। লাস্ট গেছি 73-তে, তারপর আর না। কার জন্যই বা যাবো বলুন? আমার পুরো ফ্যামিলি তো এখানে। আমার বাড়িতে অবশ্য আমি আর আমার স্ত্রী ছাড়া কেউই থাকে না, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এই ইংল্যান্ডেই রয়েছে আমার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি। ভদ্রলোকের গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল। বললেন, এখানে তবু কম, লন্ডনে গাড়ি পার্কিং হচ্ছে একটা বিরাট সমস্যা। আপনি হয়তো সিনেমা যাবেন, গাড়ি পার্ক করতে হবে সিনেমা হাউস থেকে 1/2 মাইল দূরে। আমরা গাড়িতে উঠলাম। ভদ্রলোক নিজেই ড্রাইভ করেন। ফেলুদা ওর পাশে বসে স্ট্র্যাপ লাগিয়ে নিল। ব্যাপারটা দেখে একটু অবাক হয়ে লালমোহনবাবু আমার দিকে চাইতে বললাম, এখানে গাড়িতে সামনের সিটে বসলে স্ট্র্যাপ লাগানো নিয়ম? হ্যাঁ, একদমই, কারণ যাতে অ্যাক্সিডেন্ট হলে লোকে মুখ থুবড়ে না পড়ে। নিশানাথবাবু গাড়ি চালু করে দিয়ে বললেন, আমার বাড়ি এখান থেকে 1.5 মাইল। এখানে এখনো মাইল চলে, দেশে তো কিলোমিটার কিলোগ্রাম হয়ে গেছে, তাই না? রিচমন্ড যে খুব ছোট জায়গা তা মনে হলো না, কারণ দোকানপাট সবই রয়েছে। অক্সফোর্ড স্ট্রিটে যেসব দোকানের নাম দেখেছিলাম তার কিছু কিছু এখানেও দেখলাম। নিশানাথ সেনের বাড়ি একটা সুন্দর নিরিবিলি জায়গায়, চারিদিকে গাছপালা, গাছের পাতায় শরৎকালের হলদে আর বাদামি রং। দোতলা বাড়িটাও সুন্দর, সামনের বাগানে ফুল, একেবারে পোস্টকার্ডের ছবি। আমরা একতলায় বসবার ঘরে বসলাম। আজ বেশ ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে, তাই ফায়ার প্লেসে আগুন জ্বলছে। আমরা বসবার প্রায় সঙ্গে সঙ্গেই একজন বয়স্ক মেম সাহেব এসে ঢুকলেন। তার মুখে ছিল হাসি। আমার স্ত্রী এমিলি, বললেন নিশানাথ বাবু। আমরা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দিলাম। আপনাদের জন্য একটু কফি করি? মহিলা জিজ্ঞাসা করলেন। ফেলুদা সম্মতি জানিয়ে ধন্যবাদ দিয়ে দিল। এবার নিশানাথ বাবু ফেলুদার সামনে একটা কাউচে বসে বললেন, কি জানতে চান বলুন। আপনি কাল ওই বলছিলেন না রঞ্জন মজুমদারের বাবাকে চিনতেন? আমি রঞ্জন মজুমদার সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করছি। রঞ্জনের বাপ রজনী আর আমি প্রায় একই সঙ্গে 48-এ বিলেতে আসি। ও আমার চেয়ে 16-17 বছরের বড় ছিল। আলাপটা হয় পরে। ততদিনে আমি এডিনবারায় ডাক্তারি পাশ করে লন্ডনে প্র্যাকটিস শুরু করেছি। আর রজনী মজুমদার সেন্ট মেরিজ হাসপাতালের সঙ্গে অ্যাটাচ রয়েছেন।
একটা থিয়েটারে আমাদের পাশাপাশি সিট পড়েছিল। কি নাটক তাও মনে আছে, মেজর বারবারা। ইন্টারমিশনে পরস্পরের সঙ্গে পরিচয় হয়। ওর সঙ্গে ওর স্ত্রীও ছিলেন, ও থাকতো গোল্ডার্স গ্রিনে, আর আমি তখনও আমার বিয়ে হয়নি, হ্যামস্টেডে। আর ওর ছেলেও এখানে এসে কিছুদিনের মধ্যেই স্কুলে ভর্তি হয়। কি স্কুলে মনে আছে? আছে বই কি, ওয়ারেন্ডেল, এপিংয়ে, তারপর ক্রেমব্রিজে যায়। কোন কলেজ? যদ্দূর মনে পড়ে ট্রিনিটি। সেই সময় আমার সঙ্গে রজনী মজুমদারের আলাপ। কিরকম লোক ছিলেন রজনী মজুমদার? নিশানাথবাবু একটু ভেবে বললেন, পিকুলিয়ার টাইপের। কেন পিকুলিয়ার কেন বলছেন কেন? আমার মনে হয় ওদের না পুরো ফ্যামিলিটাই একটু অদ্ভুত ধরনের ছিল। রজনী মজুমদারের বাবা রঘুনাথ মজুমদার ইয়াং বয়সে টেররিস্ট ছিলেন, বোমা তৈরি করেছেন। পরে উনি নাম করা আবার হার্ট স্পেশালিস্টও হন। তখন আর সাহেবদের উপর কোনো বিদ্বেষ নেই। এমনকি তিনি জোর করে রজনীকে বিলেত পাঠান। তার শখ তার নাতি সাহেব স্কুলে পড়বে আর ছেলে লন্ডনে প্র্যাকটিস করবে। এরকম রূপান্তর বড় একটা তো দেখা যায় না। আর রজনী যেভাবে দেশে ফিরে গেল সেও অদ্ভুত। ওর একটা ধারণা ছিল যে ইংরেজরা এখনো ভারতীয়দের ঘৃণার চোখে দেখে। আমি ওকে অনেক বোঝাতে চেষ্টা করেছি যে ব্যাপারটা সত্যি নয়। এই বিদেশে দু একটা আইসোলেটেড ঘটনা হয়তো ঘটে থাকতে পারে, কিন্তু এখানে বহু ভারতীয় ইংরেজদের সঙ্গে একসঙ্গে কাজ করছে। দুই জাতের মধ্যে কোনো ক্ল্যাশ নেই। কিন্তু রজনী মজুমদার আমার কথা মানতে রাজি হয়নি। একটা সামান্য ব্যাপারে ওরই এক ব্রিটিশ পেশেন্টের একটা কথায় ও হঠাৎ স্থির করে দেশে ফিরে যাবে। ততদিনে তো ওর ছেলের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তা গেছে, সেই ছেলে এখন কি করছে? তার তো ওই 50-এর উপর বয়স হওয়া উচিত। হ্যাঁ, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মানে এখানকার পড়াশোনা ওর কোনোই কাজে লাগেনি। কলকাতায় ফিরে গিয়ে নতুন করে পড়াশোনা করতে হয়। তাই তো মনে হয়। এই রঞ্জনের বন্ধু বান্ধব সম্বন্ধে কিছু জানতেন কি? না, নাথিং অ্যাট অল। ইতিমধ্যে কফি এসে গিয়েছে আর আমাদের খাওয়াও হয়ে গিয়েছিল, তাই আমরা উঠে পড়লাম। ভদ্রলোক ফেরার পথেই একরকম জোর করে আমাদের স্টেশনে পৌঁছে দিলেন। আমরা পরদিন টিউবে করে এপিং গিয়ে পৌঁছালাম বিকেল 3:30 নাগাদ। স্টেশন থেকে হেঁটে ওয়ারেন্ডেল স্কুলে পৌঁছতে লাগলো 20 মিনিট। বিশাল স্কুলে খেলার মাঠ, আর সেই মাঠের পিছনে দাঁড়িয়ে আছে স্কুল বিল্ডিং। অন্তত 200 বছরের পুরনো তো হবেই। ফেলুদার উদ্দেশ্য হলো রঞ্জন মজুমদার ওখানে ছাত্র ছিল কিনা এবং পিটার ডেক্সটার ওর সঙ্গে পড়তো কিনা সেটাই জানা। স্কুলের সদর দরজায় পোর্টার দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করলো আমরা কার সঙ্গে দেখা করতে চাই। ফেলুদা বলল সে 40 দশকের শেষ দিকের একজন ছাত্র সম্বন্ধে কিছু তথ্য জানতে চায়। পোর্টার আমাদের একটা লাইব্রেরি জাতীয় ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, মিস্টার মেনিং, দেওয়ার উইল হেল্প ইউ। ম্যানিং ভদ্রলোকটি একটা ডেস্কে বসে পুরো কাচের চশমা পরে একটা খাতায় কি জানি লিখছিলেন। ফেলুদা তার কাছাকাছি দাঁড়িয়ে একটা মৃদু গলা খাকরানি দিল। ভদ্রলোক লেখা থামিয়ে চোখ তুলে বললেন, ইয়েস। ফেলুদা ব্যাপারটা বুঝিয়ে দিল। হুইচ ইয়ার ডিড ইউ সে? 1948। মিস্টার মেনিং তার জায়গা ছেড়ে উঠে পিছন দিকে গিয়ে একটা বইয়ের তাক থেকে বেশ বড় এবং একটা মোটা খাতা বার করলেন। তারপর সেটাকে এনে ফেললেন তার ডেস্কে। আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। ভদ্রলোক খাতার পাতা উল্টিয়ে একটা বিশেষ পাতায় এসে চশমার ওপর দিয়ে ফেলুদার দিকে চেয়ে বললেন, হোয়াট নেম ডিড ইউ সে? I have not told you yet, ফেলুদা বলল। The name is মজুমদার and the first name is রঞ্জন। মেজুমদা নামে তালিকার উপর দিয়ে আঙুল চালাতে চালাতে বিড়বিড় করতে লাগলেন মিস্টার ম্যানিং। হঠাৎ আঙুলটা এক জায়গায় এসে থেমে গেল। ইয়েস, আর মেজুমদা, বললেন মিস্টার ম্যানিং। ওর সঙ্গে কি পিটার ডেক্সটার বলে কেউ পড়তো? Dexter, no, Dexter in the same class. I see.
ফেলুদার ভুরু কুঁচকে গেছে। বলল, যদি অনুগ্রহ করে 49টাও একটু দেখে দাও, হয়তো পিটার ডেক্সটার পরের বছর এসেছে। দুঃখের বিষয় 49-এর খাতাতেও পিটার ডেক্সটারের নাম পাওয়া গেল না। অর্থাৎ এখানে আর আমাদের থাকার কোনো মানেই হয় না। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, ফেলুদা বলল। ইউ হ্যাভ বিন মোস্ট হেল্পফুল। ট্রেনে আস্তে আস্তে ফেলুদা বলল, কেমব্রিজে গিয়ে খোঁজ করলেই ডেক্সটারের নাম পাওয়া যাবে। কিন্তু তাও আমার মনে হচ্ছিল যে এখানেও কাগজে একটা বিজ্ঞাপন দিলে মন্দ হতো না। কি বিজ্ঞাপন? জিজ্ঞাসা করলেন জটায়ু। টাইমসের পার্সোনাল কলামে দেব। নরফোকের পিটার ডেক্সটার সম্বন্ধে কারো কোনো ইনফরমেশন থাকলে সে যেন অমুক হোটেলের অমুক ঘরের অমুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। এতে কি ফল হতে পারে বলে আপনি আশা করছেন? কিসে ফল হয় আর কিসে না হয় সেটা তো সবসময় আগে থেকে বলা যায় না। কেমব্রিজের তালিকায় নাম পেলে তো শুধু নামটাই পাওয়া যাবে, লোকটা সম্বন্ধে তো কিছুই জানা যাবে না। দিয়েই দেখি না একটা বিজ্ঞাপন, কিন্তু সে তো বেরোতে বেরোতে 3-4 দিন লেগে যাবে। 2 দিনের বেশি সময় লাগবে কথা না। একটা দিন যদি ফাঁক পাই তাহলে সেদিন আমরা লন্ডন দেখব। এখানে দেখার জিনিসের কি অভাব আছে? মাদাম তুসোর নাম শুনেছেন? ম্যাডাম টুজড, আপনার উচ্চারণে তাই। যেখানে ওই বিখ্যাত লোকেদের ওই মোমের প্রতিকৃতি আছে তো? ইয়েস স্যার, অবশ্য দ্রষ্টব্য। তারপর আর্ট গ্যালারিগুলো আছে, পার্লামেন্ট হাউসে বিগ ব্যান আছে, সেন্ট পলস ক্যাথিড্রাল আছে। কত চাই, হেঁটে হেঁটে আপনার পায়ের গোড়ালিতে ফোসকা পড়ে যাবে। অথচ এগুলো না দেখলে লন্ডন দেখা হলো বলা চলে না। আপনার বিজ্ঞাপনটা কবে দিচ্ছেন? আজই ওই 1 ঘন্টার মধ্যে। পরশু বেরিয়ে যাবে। তাহলে কালকের দিনটা আমরা শহর দেখছি। হ্যাঁ, মাদাম তুস্সো দেখে তো তাক লেগে গেল ঠিকই। প্রত্যেকটা ঘরের দরজার সামনে পোর্টার দাঁড়িয়ে আছে, এমনভাবে যে সেগুলোকেও দেখলে মনে হয় মোমের তৈরি। তারপর চেম্বার অফ হর্স, সত্যিই গায়ে কাটা দেয়। মিউজিয়াম দেখার পর বাইরে বেরিয়ে আমরা ফেলুদাকে অনুসরণ করে চললাম। এবারে কোথায় যাচ্ছে সেটা আগে থেকে কিছুই বলল না। এখানকার অনেক রাস্তার নাম বড় বড় পাথরের ফলকে লেখা থাকে। একটুক্ষণ চলার পর সেই রকম একটা ফলক চোখে পড়ায় ব্যাপারটা এক ঝলকে বুঝে নিলাম। রাস্তার নাম বেকার স্ট্রিট। 221 বিবেকা স্ট্রিটে যে শার্লক হোমসের বাড়ি, সে কে না জানে। ওই নম্বরে যদিও সত্যি করে তো কোনো বাড়ি নেই, কিন্তু কাছাকাছি নম্বর তো আছে। ফেলুদা সেই রকম একটা বাড়ির সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, তুমি ছিলে বলেই আমরা আছি। আজ আমার লন্ডন আসা সার্থক হলো। বিশ্বের গল্প সাহিত্যে যত চরিত্র সৃষ্টি হয়েছে তার মধ্যে খ্যাতিত যে শার্লক হোমস নাম্বার 1, সেটা ফেলুদা অনেকবার বলেছে। কনান ডয়েল একটা গল্পে হোমসকে মেরে ফেলেছিলেন, কিন্তু পাবলিক এসা হল্লা করে যে ডয়েল বাধ্য হয়ে হোমসকে আবার বাঁচিয়ে তুলেছিলেন। বেকার স্ট্রিটে না এলে লন্ডন দেখা সম্পূর্ণ হতো না, এটা বুঝতে পারলাম।